ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি সকলে ভালো আছো এবং ভালোভাবে পড়াশোনা করছো। আগের মতো তোমাদের আমি আজকে আবার ক্লাস 8-এর চ্যাপ্টার 6 থেকে এক্সারসাইজের প্রশ্ন উত্তর নিয়ে চলে এসেছি। তো চলো দেখা যাক। প্রথমটা যেমন আছে, ঠিক শব্দটি বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করো। কি আছে কয়েক দাগে? জাতীয় কংগ্রেসে প্রথম সভা বসেছিল কোথায়? এটার সঠিক উত্তর হবে বোম্বাইতে। খ আছে দেখো, নরমপন্থীদের দাবি ছিল সিভিল সার্ভিস পরীক্ষায় বয়স করতে হবে কত? 23। গ, বঙ্গভঙ্গ পরিকল্পনা করেছিলেন কে? লর্ড কার্জন। তারপরটা আছে, বাংলায় বিপ্লবী আন্দোলনের সঙ্গে জড়িয়েছিল কোন পত্রিকা? যুগান্তর। 2 নম্বরেরটা, নিচের বিবৃতিগুলো কোনটি ঠিক কোনটি ভুল বেছে নাও। তাহলে কয়েরটা হবে তোমার ঠিক, কয়েরটা ভুল, গয়েরটা ভুল এবং ঘয়েরটা ঠিক। এবার আমরা 3-এর প্রশ্নোত্তরে চলে যাই। প্রথমটা আছে, সভা সমিতি যুগ বলতে বা কাকে বলে, বা যুগ সভা সমিতির যুগ কাকে বলে? এটার উত্তরটা আমি বলছি, এটা তোমরা লিখবে। সভা সমিতির যুগ কাকে বলে? ঠিক আছে। তারপরটা আছে, কংগ্রেসের নরমপন্থীরা, নরমপন্থী চরমপন্থীদের মধ্যেকার দুটি মূল পার্থক্য লেখো। এটা দেবে। কংগ্রেসের নরমপন্থী চরমপন্থীর মধ্যেকার দুটি মূল পার্থক্য হলো, এখানে 1 নম্বরে দেখো নরমপন্থী, এদিকে চরমপন্থী। দুটি কারণ বলেছে, দুটিই দেবো, বেশি দেওয়ার দরকার নেই। তারপরটা হচ্ছে 1907 খ্রিস্টাব্দে কংগ্রেসের সুরাট অধিবেশনে গুরুত্ব উল্লেখ করে। এটা দেব। তারপরটা হচ্ছে, বিংশ শতকের প্রথম দিকে বাংলা বিভিন্ন গুপ্ত সমিতি গড়ে উঠেছিল কেন? এই উত্তরটা দিতে পারি। বিংশ শতকের প্রথম দিকে বাংলা বিভিন্ন গুপ্ত সমিতি গড়ে উঠেছিল। এই গুপ্ত সমিতিগুলির মধ্যে বিখ্যাত ছিল অনুশীলন সমিতি। তারপরে এক এক করে দুটো কারণ, এটা তোমরা লিখতে পারো। এছাড়াও শর্ট কোশ্চেনের মধ্যে, এই অতি সংক্ষিপ্তের মধ্যে এইগুলো তোমরা দিতে পারো। যেমন এটা আছে, মর্লেমেন্টো সংস্কার আইনের উদ্দেশ্য কী ছিল? ঠিক আছে। আরও আছে, আমাদের কালকে শর্টসে আমি একটা প্রশ্ন দিয়েছিলাম, অস্ত্র আইন কি? ভারতের ভাইসরয় লর্ড লিটন 1878 খ্রিস্টাব্দে এই আইনটি জারি করেছিলেন, যার নাম হচ্ছে অস্ত্র আইন। কী ছিল এটা? কি বলা হয়েছিল আইনে? কোনো ভারতীয় আত্মরক্ষার জন্য অস্ত্র রাখতে পারবে না, অন্যদিকে কিন্তু ইউরোপীয়রা তাদের প্রয়োজনে অস্ত্র রাখতে পারবে। অর্থাৎ এই আইন কেবলমাত্র ইউরোপীয়দের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। লর্ড লিটন ভারতীয়দের ব্রিটিশ বিরোধী কার্যকলাপ বন্ধ করার জন্যই কিন্তু এই আইন জারি করেছিলেন। ঠিক আছে। আরেকটি আছে দেখো, বঙ্গভঙ্গ বলতে কি বোঝো? এরপরে আমরা 4-এর প্রশ্নতে চলে যাচ্ছি। জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠার পেছনে হিউমের যে ভূমিকা, এটা সমালোচনামূলক বিশ্লেষণ করো। তোমার কি মনে হয়? ঠিক আছে, এটার উত্তরটা আমি বলছি, এখানে আছে। এইটা, জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার ক্ষেত্রে হিউমের ভূমিকা সমালোচনামূলক বিশ্লেষণ। প্রথম, দ্বিতীয়, তৃতীয় কারণ। তারপরে এখানে টেক্সট থেকে আরেকটি আছে, অর্থনৈতিক জাতীয়তাবাদের মূল বক্তব্য কী ছিল? ওই বক্তব্যের সঙ্গে বয়কট ও স্বদেশী আন্দোলনের কোনো যোগ ছিল কিনা বিশ্লেষণ করো।
তাদের আন্দোলনে ধর্মীয় প্রতীকের ব্যবহারকে কি তুমি সমর্থন করো? তোমার বক্তব্যের পক্ষে যুক্তি দাও। এটা স্বরাজ অর্জন করা, নিষ্ক্রিয়তা প্রতিরোধ আন্দোলন করা, ভারতীয় ঐতিহাসিক ব্যক্তি ও পৌরাণিক চরিত্রকে জাতীয় আদর্শ বলে তুলে ধরা। বিপ্লবী সন্ত্রাসবাদী কার্যকলাপের পটভূমি কিভাবে তৈরি হয়েছিল? কেন বৈপ্লবিক সন্ত্রাসবাদীদের অনেক উদ্যোগী ব্যর্থ হয়েছিল বলে মনে হয় তোমার? এটা দিতে পারো। এছাড়াও তোমার কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন, যেমন ক্ষুদিরাম বসু বিখ্যাত কেন? প্রথম জীবনটা লিখবে, তারপরে কিংসফোর্ড হত্যার দায়িত্ব লাভ, এটা লিখে কিংসফোর্ড হত্যার চেষ্টা, তারপরে সর্বশেষ তোমার ক্ষুদিরামের ফাঁসি। লর্ড কার্জন কেন বাংলা ভাগ করেছিলেন? 1905 খ্রিস্টাব্দে 16ই অক্টোবর ভারতের গভর্নর জেনারেল লর্ড কার্জন বঙ্গভঙ্গ কার্যকর করেছিলেন, ফলে বাংলা প্রদেশ দ্বিখণ্ডিত হয়েছিল। ঠিক আছে, এর ফলস্বরূপ দুটি কারণ লিখে পক্ষে যুক্তি এবং ইংরেজদের দুর্বিসন্ধি, এটা তোমরা লিখবে। কংগ্রেসের সুরাট অধিবেশনের গুরুত্ব কী ছিল? কংগ্রেসের ভাবমূর্তির ক্ষতি, ব্রিটিশ সরকারের সুবিধা, চরমপন্থীদের ক্ষমতা হ্রাস, নরমপন্থীদের কর্তৃত্ব প্রতিষ্ঠা, বিপ্লবী সন্ত্রাসবাদের। আর বইতে তো তোমাদের আছে যে শর্ট প্রশ্নগুলো, মর্লেমেন্ট সংস্কার আইন, ইনবার্গ বিতর্ক, এগুলো তোমরা করবে। ঠিক আছে, তবে জাতীয় কংগ্রেসের সুরাট অধিবেশন এখানেও দেওয়া আছে, তোমরা এখান থেকেও করতে পারো, বই থেকেও। তারপরে এখানে টুকরো কথায় দেবে স্বদেশি শিল্প, এটাও তোমরা মুখস্থ করবে। এখানে আছে যেমন জাতীয় শিক্ষা, এটা করতে পারো। তাহলে আজ এই পর্যন্তই থাক। আশা করি তোমাদের যেটুকু পড়াতে পেরেছি বা বোঝাতে পেরেছি তোমরা বুঝতে পেরেছ। যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে, বা বুঝতে কোনো জায়গায় অসুবিধা হয়, তাহলে তোমরা অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করবে। আর আগামী এটা যদি হয়ে যায় তোমাদের, তাহলে পরের বারে আমরা অধ্যায় 7টা নিয়ে বসবো। ঠিক আছে, তাহলে তোমরা কিন্তু এগুলোকে বেশ মন দিয়ে মানে মুখস্থ করবে, কারণ সামনেই আবার পরীক্ষা, সেই জন্য তার জন্য তৈরি হও তোমরা এবং ভালো থেকো। আজ তাহলে এই পর্যন্তই রাখছি।